আশা বেগম যখন ১৫ বছরের কিশোরী তখন নিজ গ্রামের খালেদ মনোয়ার এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। খালেদ মনোয়ার তখন ২৪ বছরের যুবক। একসময় তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়ে যায়। ফলশ্রুতিতে আশা বেগমের গর্ভে আফসান আসে। তিনি যখন ১.৫ মাসের প্রেগনেন্ট, আশা বেগম সেই খালেদ মনোয়ারকে জানালেন তিনি কিছু একটা ব্যবস্থা করবেন বলে কথা দেয়। খালেদ মনোয়ার তখন গ্রামের বেকার ছেলে। ছোটবেলায় বাবা-মা গেছেন। তিনি মামার বাড়ি বড় হয়েছেন। মামা জমিতে কাজ করে ৩ বেলা পেটে ভাত পড়ত। ক্লাস 7 অবধি পড়ালেখা করেন। এই অবস্থায় তিনি আশা বেগমের দায়িত্ব নিতে পারবেন না। যেখানে সে নিজেই অন্যের বাড়িতে আশ্রিত, সেখানে বিয়ে করে বউ রাখবে কোথায়? তার উপর সন্তান সম্ভবা কিশোরী মেয়ে। এ সময় তার অধিক যত্নের প্রয়োজন। এসব দিক চিন্তা করে সে কাজের সন্ধানে লেগে পড়ে। এভাবেই ২-৩ দিন কেটে যায়। উপায় না পেয়ে গ্রামের বড় ভাইকে সব খুলে বলে। তিনি একটা কাজের ব্যবস্থা দিতে চাইলে তবে কাজের জন্য শহরে যেতে হবে, যেখানে গ্রামের বড় ভাইটা চাচার হোটেলে কাজ দিতে পারবে। খুশিতে খালেদ মনোয়ার এর মুখে চকচক করছে। তিনি আশা বেগমের সাথে লুকিয়ে দেখা করে বললে তাকে ৭ দিন সময় দিতে। আর ব্যাপারটা যেকোনোভাবে লুকিয়ে রাখতে। ৭ দিন পরে তাকে লোক দেখানো বিয়ে করে নিজের সাথে শহরে নিয়ে আসবে। কারণ ইসলাম প্রেগনেন্ট অবস্থায় বিয়ে নিষিদ্ধ। এদিকে আশা বেগমের পারিবারিক অবস্থাও ভালো। তার বাবা দিন আনে দিন খায়। আশা বেগমের বাবা ইলিয়াস মির্জা ফার্ম দেখাশোনা করে। ইলিয়াস মির্জা মাঝে মাঝে গ্রামে এসে সব তদারকি করতেন। তেমনি এক ঝড় বৃষ্টি রাতে ইলিয়াস আশা বেগমদের ছোট্ট কুটিরে আশ্রয় নেয়। কারণ গ্রামের রাস্তাঘাট অবস্থা তেমন ভালো ছিল না। আশাদের বাড়ি থেকে ইলিয়াস মির্জার ফার্ম অনেকটাই ভিতরে। আশা বেগমের বাবা-মা ছিল ভালো মানুষ। তারা গরিবের ঘরে খাবার ব্যবস্থা করেন। সেই খাবারের মধ্যে আশা বেগম নেশা ওষুধ মিশিয়ে ইলিয়াস মির্জা ঘুমালে তার ঘরে ঢুকে পড়ে। কারণ আশা বেগম জানত সম্প্রতি ইলিয়াস মির্জার স্ত্রী মারা গিয়েছে। ঘরে ছোট্ট ছেলে আছে আর তিনি অনেক বড়। তার ও তার অনাগত বাচ্চার কোনো কিছু অভাব হবে না। একনাগাড়ে কথাগুলো বলে খালেদ মনোয়ার একটু থেমে ইলিয়াস মির্জাকে উদ্দেশ্য করে বলেন, তারপরের ঘটনাগুলো তো আপনি জানেন স্যার। ইলিয়াস মির্জা মনে পড়ল সেই কালো অতীত। সে রাতের খাবারের পর শুয়ে পড়তেই তার কোনো কিছু মনে ছিল না। সকালে গ্রামবাসীর চিৎকার চেঁচামেচি ও অকথ্য ভাষা গালিতে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে তার বুকের ওপর অর্ধনগ্ন হয়ে আশা বেগম ঘুমিয়ে আছে। সবকিছু ভেবে ওঠার আগেই গ্রামবাসী দরজা ভেঙে ঘরে এসে ইলিয়াস মির্জাকে টেনে হেঁচড়ে বাইরে বের করে। তাদের একটাই কথা, শহরের বড়লোক মানুষ, বউ মারা গেছে কয়েকদিন হলো। শরীরের টানে তিনি গ্রামে আশা বেগমের কাছে আসতেন। তাদের দুজনের এক ঘরে এই অবস্থা দেখে পেয়ে তারা এইটুকু ভালোভাবেই বুঝে গেছেন। তারা নিজের উদ্যোগে কাজী ডেকে সেই দিনই আশা বেগমের সাথে ইলিয়াস মির্জার বিয়ে পড়িয়ে দেন। ২৪ বছরের সংসার জীবনে তিনি বারবার সেই রাতের কথা মনে করার চেষ্টা করছেন। তবে স্মৃতির পাতায় পুরোটা অন্ধকার। আশা বেগমের জিজ্ঞাসা করলে তিনি কোনোভাবেই কথা কাটিয়ে নিতেন। হয়তো নিজের শারীরিক আকর্ষণ দিয়ে সেই অবস্থায় ইলিয়াস মির্জাকে ভুলিয়ে দিতেন। নিষ্প্রভ অতুর পাশে সোফায় বসে আছেন। নিষ্প্রভ তার এসব শুনতে ইচ্ছে করছে না। তখন ইলিয়াস মির্জা জন্য সে জীবন ফিরে পেয়েছেন। আশা বেগম যখন নিষ্প্রভের দিকে গুলি ছুড়ে ঠিক তখনই ইলিয়াস মির্জা দৌড়ে এসে নিষ্প্রভকে সরিয়ে দিয়ে নিচে ফেলে দেয়। তার সাথে সেও পড়ে যায়। এই সুযোগে মহিলা কিছু কনস্টেবল আশাকে হাতে কড়া পরিয়ে নিয়ে যায়। যাওয়ার আগে আশা বেগম গজরাতে গজরাতে বলে, তোদের কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নিব। ইলিয়াস মির্জা পুলিশ অফিসারকে বলে, এই কাল নাগিনী ও তার ছেলে জেনে কিছুতেই ছাড়া না পায়। এর ওপর অনেক কয়টা মামলা দায়ের হবে। আমি নিজেকে সামলে নিয়ে আপনার সাথে দেখা করব। আপাতত এই ফোনটা নিন। এই ফোনে এই মহিলার নোংরা ভিডিও আছে। নিষ্প্রভ এসব ভাবনা থেকে বেরিয়ে এসে কাট কাট গলায় তুর্কে বলে, অনেক নাটক দেখা হয়েছে, এখান থেকে নাটকের পরিচালকদের কথা শুনি কি করবে। উপরে চলো। তুই এই মুহূর্তে এই আশাটায়
করছিল, কারণ শ্বশুরের সামনে বসে বসে এসব নোংরা কথা শুনতে কারো ভালো লাগে। সে নিষ্প্রভের সাথে উপরে চলে আসে। ওদের যেতে দেখে ইলিয়াস মির্জা গোপনে নিঃশ্বাস ফেলে বলে, আমার ছেলে কি আমাকে কখনো ক্ষমা করবে? আমি যেসব করেছি তারপর আমি কোন মুখে ওর কাছে ক্ষমা চাইবো? খালেদ মনোয়ারা বলে, আপনি নিষ্প্রভের সাথে ঠিক কাজ করেননি। সব সময় আশার কথায় ওঠা বসা করতেন। সে নিষ্প্রভের নামে আপনার কাছে সব বানিয়ে বানিয়ে বলতো, আর আপনি তাই বিশ্বাস করতেন। ওকে আপনি চিনেছিলেন না। ও কি ধরনের মহিলা আমি জানি। আমি ওর থেকে 7 দিন সময় চেয়েছিলাম। তার মধ্যে 3 দিন না যেতেই আপনাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন। আপনি জানেন আফসান সময়ের আগেই 7 মাসে জন্ম নিয়েছে, কারণ আফসানের জন্মের সময় আপনি তখন ব্যবসার কাজে বিদেশ গিয়েছিলেন। আসলে আফসান সঠিক সময়ে জন্ম নিয়েছে। আশা আপনার থেকে ব্যাপারটা লুকিয়ে আপনাকে মিথ্যা কথা বলেছে, কারণ আসল সত্য গোপন রাখতে। ইলিয়াস মির্জা নিজের ভুল বুঝতে পারেন। 34 বছর এক বাচ্চা বাবা 15 বছর বয়সী কিশোরী মেয়ে আশাকে পেয়ে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে ঠিক ভুল সব ভুলে নিজের ছেলের সাথে প্রতিনিয়ত অন্যায় অবিচার করেছে। এসব ভাবতে ভাবতে ইলিয়াস মির্জা খালেদ মনোয়ারের উদ্দেশ্যে গমগম স্বরে বলেন, আশা বিবাহিত জানার পরও আপনি ওর সাথে যোগাযোগ রেখেছেন। এটা আপনি অন্যায় করেছেন। আমি জানি ও খারাপ মহিলা, ওর দ্বারা সবকিছু সম্ভব, কিন্তু আপনি এত কাহিনী করলেন কেন? আপনাদের এসব সম্পর্ক কতদিনের? খালেক মনোয়ার অনুশোচনার স্বরে বলে, পুরানো ভালোবাসা বলে কথা স্যার। আফসান যখন 2 বছর বয়স তখন হঠাৎ একদিন আশার সাথে আমার রাস্তায় দেখা হয়। আমাকে দেখে আশা প্রথমে ভয় পায়। আমি ওর সাথে স্বাভাবিকভাবেই কথা বলি। তখন আমার বাচ্চাকে দেখার জন্য আকুল হয়ে পড়ি। আশা অভয় দেয়, বাচ্চাকে একবার হলো আমায় দেখতে দিবে। সে আমার ঠিকানা চাইলে আমি ওকে দিয়ে দিই। আপনি ব্যবসার বেশিরভাগ সময় বাইরে থাকতেন। আশা সেই সুযোগে আমার বাড়িতে আসা যাওয়া করত। আমার অনুপস্থিতিতে আশা আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার মুখ বন্ধ রাখে এবং নিজেই প্রথমে টাকার অফার দেয়। পরে আমি এটা কাজে লাগিয়ে অনেক ব্ল্যাকমেল করতে শুরু করি। ইলিয়াস মির্জা রাগান্বিত স্বরে বলে, আপনি যা করেছেন আপনাকেও যদি এই অবস্থায় পুলিশে দিই? খালেদ মনোয়ার একটু হেসে বলে, আমি জানি আপনি দিবেন না স্যার। আমি আর যাই করি না কেন আপনাকে এতদিন লুকিয়ে রাখা সব সত্য বলেছি। ইলিয়াস মির্জা গভীর স্বরে খালেদ মনোয়ারকে যেতে বলে। যাওয়ার আগে একটা কথা, আপনাকে যেন আমার বাড়ির চারপাশে না আর দেখি। খালেদ মনোয়ার মাথা ঝাঁকিয়ে চলে যায়। রুমের ভিতরে এসে তুর নিষ্প্রভের উপর ঝাঁপিয়ে পড়ে। নিষ্প্রভ পড়তে গিয়ে নিজেকে সামলিয়ে তুরের পিঠে হাত রাখে। তুর নিষ্প্রভকে শক্ত করে জড়িয়ে ধরে উদ্বিগ্ন হয়ে বলে, আমি তখন খুব ভয় পেয়েছিলাম আপনার যদি কিছু হয়ে যেত। নিষ্প্রভ ভ্রু কুঁচকে তুরকে প্রশ্ন ছুড়ে, হয়ে যেত তুমি তখন আরেকটা বিয়ে করে নিতে। তুর নিষ্প্রভ মুখে তার ডান হাত দিয়ে বাধা দেয়, রাগী কণ্ঠে বলে, এসব আর বলবেন না। ভালোবাসো আমায়? তুর কোনো উত্তর দেয় না। তুরের নীরবতা দেখে নিষ্প্রভ বলে, যাও বাবা, ভালোবাসা স্বীকার করো না। আবার আমার মতো নিষ্পাপ পুরুষের চরিত্র হরণ করতে এভাবেই জড়িয়ে ধরছো। তুমি জানো না আমি বিবাহিত? নিষ্প্রভ এমন ফাইজলামি দেখে তুর নিষ্প্রভকে ছেড়ে দেয়। তার বুকে এলোপাথাড়ে মারতে শুরু করে। তুর এমন কাজ নিষ্প্রভ হাসতে থাকে। হাসতে হাসতে বলে, যে একটু শরীর ছুঁয়ে দিলেই গলে যাবে সেই শরীর নিয়ে আমায় মারছে। তোমার দৃষ্টিতে যা মার, আমার দৃষ্টিতে তা বউয়ের ছোঁয়া আদর। বলেই নিষ্প্রভ তুরের দিকে ঠোঁট টোকা করে পুরু কিস দেয়। তুর বেশ লজ্জা পেয়ে নিষ্প্রভকে ছেড়ে তার থেকে দূরে সরে আসে। প্রসঙ্গ পাল্টে তুর বলে, বাবা আপনার জীবন বাঁচিয়েছে, তবু আপনি বাবার এই অবস্থায় একটু সহানুভূতি দেখালেন না। নিষ্প্রভ সিরিয়াস ভঙ্গিতে বলে, আমার বাবাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তিনি উল্টো আমার ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। বাবার এই কাজের জন্য এই মহিলা আমার উপর নানা রকম অত্যাচার করেছে। আমার ছোটকাল এই মহিলা দুর্বিষহ করে দিয়েছে, যার একমাত্র কারণ আমার বাবা। আসল কথা কি জানো, পুরুষ মানুষ বউ পেলে পাগল হয়ে যায়। টুক ভাবুক কণ্ঠে বলে, আপনি কি পাগল হয়েছেন? নিষ্প্রভ
আর চোখে তুরকে দেখে ঠোঁট কামড়ে বলে, তুমি যেই দিন রাতে আমাকে পাগলের বাচ্চা বলছো আমি কিন্তু শুনে নিয়েছি। আমার বাচ্চা কিন্তু এখনো পৃথিবীতে এন্ট্রি নেয়নি। তুমি পারমিশন দিলে অবশ্যই সেই কাজটা দ্রুত করব। অসভ্য। বলেই তো লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে নিষ্প্র জোরে হাসতে থাকে। এই মেয়েটাকে লজ্জা দিতে তার ভীষণ ভালো লাগে। লজ্জা পেলে তুরের মুখ লালচে বর্ণ ধারণ করে। তখন তুরকে দেখতে সদ্য ফোটা লাল গোলাপের মতো দেখতে লাগে। তুর রুমে এসে দেখে নিষ্প্রভ নেই। বেডের উপর ভাঁজ করে চিঠি দেখতে পেয়ে তুরের ভুরু কুঁচকে যায়। সে দ্রুত পায়ে চিঠিটি খুলে পড়তে শুরু করে। প্রিয় লাল গোলাপ, তুমি যখন আমার কথায় লজ্জা পেয়ে দৌড় দাও, তোমাকে তখন লাল গোলাপের চেয়ে কোনো অংশেই কম লাগে না। সেজন্য এই সম্বোধন করলাম। খবরদার এই জীবনে আর কারো সামনে তুমি ভুলে লজ্জা পাবে না। আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি হব, আর আমি তোমার লজ্জা নিবারণ কারণ হব। এবার আসল কথায় আসি, তুমি আমায় ক্ষমা করে দিও বউ। সেই দিনটাতে আমি তোমার সাথে অন্যায় করেছি। ছোটবেলা থেকেই আমি পরিবার কি তা বুঝতে পারিনি। বিয়ের পর তোমায় ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি, তবে প্রকাশ করিনি। তোমায় হারিয়ে ফেলার ভয়, এই ভয় থেকেই আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা দুজন সবকিছু ভুলে নতুন করে শুরু করতে পারি না? যেখানে তুমি আর আমি মিলে একটি পরিবার। আমার আলমারিতে একটি শপিং ব্যাগ আছে, যেখানে শাড়ি আছে। তুমি সেই দিনের মতো আজও আমার জন্য নিজেকে সাজিয়ে রেখো। আমি গতবার ভুল করেছি, তবে এবার ঠিক করব। আমি আবারও ক্ষমা প্রার্থী। ইতি তোমার পাগল বর। আজ সন্ধ্যা থেকে আকাশ গুড়গুড় করছে। মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সময়টা শীতকাল। ধুর বারান্দায় দাঁড়িয়ে অসময়ে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই তার বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি হলো কামাই করা যেত খুব সহজেই। স্কুল কামাই দিয়ে সে দিনভর কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যেত। ছোটবেলাটা কি সুন্দর ছিল। দুই বোন কত খুনসুটি করতো। তুরফার কথা মনে পড়ে, তুরের বাড়ির কথা মনে পড়ে যায়। ও বাড়ির সবাই তাকে অবহেলা করছে। তা না হলে আজ তার বাবার বেশ কয়েকদিন হলো বাড়িতে ফিরছে, তবুও একটা বারের জন্য তার খোঁজ নেয়নি সে। সে এই বাড়ির সবার কাছে এতটা পর হয়ে গেছে। এসব ভেবে তুর মুখ ভার করে নিচে নেমে এসে দেখে সিতারা টিভি দেখছে। মেয়েটা সারাদিন টিভি বাংলা ছবি দেখে, অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে কখন শাকিব খান বের হয়ে ভিলেনদের শায়েস্তা করবে। মেয়েটার পছন্দের নায়ক শাকিব খান, তার একটা ছবিও দেখা মিস করে না। হিরো ফাইট করলে সিতারা কখনো আগ্রহ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, আবার কখনো ঠোঁট গোল করে চেঁচিয়ে বলবে, ব্যাটারে আরো মাইর দে। ডিসুম ডিসুম করে কত বড় সাহস, নায়িকা তুলে নিয়ে যায়। এই কথাগুলো বলার সাথে সাথে সে দুই হাত দিয়ে ঘুষি দেওয়া এক্সপ্রেশন দেখায়। এই ব্যাপারগুলোর জন্য আশা বেগম চোখের মুখে পড়ে সে সব সময়। বাড়িতে তুর আর সিতারা ছাড়া কেউ নেই। টিভিতে এখন বিজ্ঞাপন চলছে। সিতারা তুরকে লক্ষ্য করে মুখে হাসি দিয়ে উৎকণ্ঠে সুরে বলে, নতুন ভাবি আমি ছবি দেহি, আপনে আহেন দুইজনে এক লগে দেহি। আর নেশা নায়িকাকে তুলিয়া লইয়া গেছে, পরে যে কি হয় রে, লইয়া বইয়া আছি, আর একটু হইলে শেষ হইব, তখন রাতে রান্না করুম। তুর সিতারার মুখের পানে তাকায়, ভাবে মেয়েটা কত সরল, কত সহজে খুশি হয়। শ্যামলা মুখটা মায়ায় ভরা। সে ঠোঁটে মিষ্টি হাসি রেখা টেনে শান্ত কণ্ঠে বলে, সবার জন্য আজ আমি রান্না করব, তুমি পুরোটা সময় টেলিভিশন দেখি। সিতারা মাথা ঝাঁকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, আচ্ছা ধন্যিবাদ নতুন ভাবি। তুই রান্নাঘর দিকে যায়। রাতের জন্য তুই খিচুড়ি রান্না করে। সে যেহেতু বৃষ্টির সময়, সাধারণত বাঙালিরা এই সময়টা খিচুড়ি খেতে পছন্দ করে। এর আগেও তুর এই বাড়িতে খিচুড়ি রান্না করেছিল, কিন্তু আফসান তার থার্ড ক্লাস কম কাণ্ডের জন্য সে খিচুড়ি আর পেটে পড়েনি তাদের দুইজনের। খুব জম্পেশ খিচুড়ি রান্না করে, যা দেখতে বেশ লোভনীয় লাগছে। খিচুড়ির সাথে বেগুনি ভাজা, ইলিশ মাছ ভাজাও করে। ইলিয়াস মির্জা একটু আগেই বাড়িতে ফিরেছেন। এসে তুরের সাথে টুকটাক কথা বলে উপরে চলে যান। তুর ডিনার সার্ভ করতে চাইলে তিনি
ইতিহস্ত সুরে বলে, ছেলেটা ফিরলে আমায় ডেকে দিও, ওর সাথে খাবো। তুর লিভিং রুমে কিছুক্ষণ ওয়েট করে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। তুর দ্রুত পায়ে দরজা খুলে এক পাশে দাঁড়িয়ে পড়ে। নিষ্প্রভ বৃষ্টিতে কাক ভেজা হয়ে ফিরেছে। বৃষ্টির পানিতে ঝুপঝুপ ভেজা মানুষটাকে দেখে তৎক্ষণাৎ চোখ নামিয়ে স্বরের ন্যায় তুর। বৃষ্টির পানি সমস্ত শরীর ভিজে গিয়ে গা চুইয়ে চুইয়ে এখন পানি ঝরছে। নিষ্প্রভ ডান হাত দিয়ে নিষ্প্রভ নিজের মাথার চুল ঝাড়তে তুরের দিকে আর চোখে তাকায়। তুরকে বেশ ভালো লাগছে পর্যবেক্ষণ করে ভুরু কুঁচকে দেয়। আশারত দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে ফ্লোরে হাঁটু ঠেকিয়ে জুতা ফিতাগুলো খুলতে থাকে। এই ফাঁকে তুর তোয়ালে নিয়ে হাজির হয়। তোয়ালা নিষ্প্রভের দিকে বাড়িয়ে মাথা মুছে নিন। তোয়ালা ধরার হাতটা চোখ বুলিয়ে আবার জুতা খোলার দিকে মনোযোগ দিল। অভিমান সুরে বলল, লাগবে না। নিষ্প্রভ তুরের সাথে কোনো কথা না বলে যেতে নিলে তুর ভাবুক কণ্ঠে বলে, আজ আপনার কিছু হয়েছে? নিষ্প্রভ পায়ের গতি কমিয়ে বলে, কেন বলো তো? কোন আবার? এই যে কোনো কথা বলছেন না, আসার পর থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছেন। বাবা আপনার সাথে ডিনার করার জন্য সেই কখন থেকে ওয়েট করছে। আপনি ফ্রেশ হয়ে নিচে চলে আসুন। নিষ্প্রভ এবার দূরের একটু কাছে চলে এসে তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলে, সবার কথা ভাবো, শুধু আমার কথা ছাড়া। নিষ্প্রভ প্রস্থান করে। তুর তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে দুষ্ট হাসি দিয়ে বলে, বিড়বিড় করে বলে, আমাকে অনেক জ্বালিয়েছেন সাহেব, কিছুক্ষণ একটু নিজে জ্বলুন। টেবিলে খাবার সার্ভ করতেই তুর দুই বাবা ছেলে কোনো কথা না বলে রোবটের মতো খেয়ে শুরু করলেন। ইলিয়াস মির্জা আদেশের সুরে বললেন, তুমিও আমাদের সাথে খেতে বসে যাও মা। বলছিলাম না আজ সবাই একসাথে খাবো? তুরের আজ একটু তাড়া আছে, যার জন্য সেও না করেনি। ইলিয়াস মির্জা তুরের রান্না বেশ প্রশংসা করলেন। নিষ্প্রভ স্থিরভাবে খেতে আছেন, তার মুখে কোনো কথা নেই। খাবার পর্ব শেষে ইলিয়াস মির্জা নিষ্প্রভকে অনুরোধ করে, কথা আছে বাবা, লিভিং রুমে একটু অপেক্ষা করো। এই সুযোগে তুর চট করে সব গুছিয়ে রেখে রুমে চলে আসে। সাহেবের মন খারাপের কারণ সে শুরুতেই বুঝতে পেরেছেন, তবুও না বোঝার মতো করেছিল। এতক্ষণে নিষ্প্রভ আলমারি থেকে সব ব্যাগটাকে বের করে ব্যাগ থেকে একটা মেরুন রঙের কাতান শাড়ি বেরিয়ে আসে। শাড়িটা দুই পাশে গোল্ডেন জরি দিয়ে সূক্ষ্ম কাজ করা, যা খুব সহজেই মুগ্ধ করার ক্ষমতা রাখে। তুর চটপট শাড়িটা গায়ে জড়িয়ে নেয়, চুল আঁচড়ে ছেড়ে দেয়, চোখে হালকা কাজল দেয় আর ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক দিয়ে তার চিকন পাতলা ঠোঁটে রাঙিয়ে নেয়। আয়নার নিজের আদল দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় তুর। এখন শুধু সাহেবের আসা অপেক্ষা। বাড়িতে গাড়ি আছে বাবার, গাড়ি থাকতে এভাবে কেন ভিজে এসেছিস তুই? নিষ্প্রভ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে রাখা শো পিস এর দিকে একদৃষ্টিতে তাকিয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলে, এর আগেও বহুবার এভাবে এসেছি, তখন তো একবারও এমন কথা বলনি। ইলিয়াস মির্জা অপরাধী সুরে নিষ্প্রভকে বলে, আমার সমস্ত ভুল হয়ে গেছে বাবা, তুই আমায় ক্ষমা করে দে, আমি সত্যি অন্ধ হয়েছিলাম। নিষ্প্রভ এবার একটু জোরে হেসে ফেলে, ঠোঁট মৃদু হাসি ছটা টেনে বলে, ফিরিয়ে দিতে পারবে আমার ছোটবেলাটা? মুছে দিতে পারবে আমার দুর্বিষহ অতীত? ভুলিয়ে দিতে পারবে আমার প্রতি করা আপনার সুন্দর অল্পবয়সী স্ত্রী করা সমস্ত অত্যাচার? পারবেন না? তা এসব কথা আমার সামনে আর কখনোই বলতে আসবেন না। ইলিয়াস মির্জা নিজেকে অপরাধী মনে হচ্ছে, তবু আকুতি সুরে বলেন, আমি বড় অন্যায় করে ফেলেছি তোর সাথে, জানি এর কোনো ক্ষমা নেই। তোকে আর কখনো বলবো না আমায় ক্ষমা করতে, কিন্তু তুই আর অন্যের অধীনে চাকরি করিস না। এই সমস্ত ব্যবসা আর আমার যা কিছু আছে সব তোর। এখন বউ হয়েছে, তার এর ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তোর উপর। তুই ব্যবসা হাল ধর বাবা। নিষ্প্রভ অবজ্ঞা সুরে বলে, এতদিন না জানতাম এই ব্যবসা এই বাড়ির সব আফসানের, তাহলে আজ কেন আমার হচ্ছে? আপনি বরং একটা কাজ করুন, এই সমস্ত কিছু আফসান এবং আপনার শখের বউকে লিখে দিন। লিখিয়ে দেওয়ার আগে বলবেন, আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। নিষ্প্রভ এক নাগাড়ে এসব বলে গটগট পায়ে উপরে যেতে নেয়, একটু পিছন ফিরে সূক্ষ্ম কায়দায় বলে,
আমার বউকে আমি এমন বিলাসিতায় রাখবো না যে বিলাসিতাতে অন্য পুরুষের কাছে যেও দুদণ্ড ভাবে না। ইলিয়াস মির্জা কলিজায় খচ করে উঠে কথাটি নিজেকে কাপুরুষের সমতুল্য মনে হচ্ছে। নিষ্প্রভ রুমে চলে আসে। ভিতরে ভিতরে রেগে ফেটে পড়েছে সে। প্রথমত তোর তাকে আগ্রহ করেছে। ইলিয়াস মির্জা এসব অবান্তর কথা তার মোটেও সহ্য হয় না। খুব তো বউয়ের আঁচল ধরে থাকতেন। বউ তো এখন জেলে, সেখানে গেলেই হয়। এতদিন মনে পড়ল তার ছেলের কথা। শালা দুনিয়াটা স্বার্থপর। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে মোমের আলোয় মায়াবতীকে দেখে থমকে যায় নিষ্প্রভ। নেশাগ্রস্ত ভাবে তাকিয়ে থাকে। শরীরে রন্ধে রন্ধে পুরুষালিত হরমোন শিহর শিহর করে। জানা দিচ্ছে এই মেয়েটার কাছে গেলেই কেন সমস্ত কিছু ভুলে বসে নিষ্প্রভ। মোহগ্রস্ত নয়নে বিছানায় তীরের পাশে যেয়ে বসে নিষ্প্রভ। তার মুখে কোনো কথা নেই, তবে চোখের দৃষ্টিদিকে তুরে ঘায়েল করে। তুরের মাথাটা বুকে নিয়ে শুয়ে পড়ে নিষ্প্রভ। এতদিন একসাথে ঘুমালেও আজকের অনুভূতি তীব্র। দুজনের মাঝে তেমন দূরত্ব নেই বলেই চলে। নিষ্প্রভ তুরের পিঠে এক হাত রেখে অন্য হাত তার মাথা বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলে, তুমি আমায় ক্ষমা করেছো? হুম। আমি তোমাকে নিজের করতে চাই না। কণ্ঠনালী রোধ হয়ে আসছে তুরে। নিষ্প্রভ আর খানিকটা তুরকে জড়িয়ে ধরে। এতদিনের জমে থাকা দূরত্ব ঘুচতে থাকে। তুরের আবেগী হয়ে উত্তর দেয়, আমি আপনাকে নিজের করে চাই নিষ্প্রভ। একজন স্ত্রী তার স্বামীকে ঠিক যেমন করে পেয়ে থাকে। হাসি বিস্তৃত হয়ে নিষ্প্রভ সেই গায়ে টি শার্ট খুলে ফেলে। অবাধ্য হাতের ছোঁয়ায় দেয় সায় স্ত্রীর শরীরের প্রতিটি জায়গায়। এক চিলতেও খালি রাখে না। শরীরের সমস্ত ভার তুলের উপর দিয়ে অজস্র চুমু দিতে থাকে মুখে, গলার, বুকে, বিশেষ করে বুকের একটু নিচে তিলটায়। চুম্বনগুলো ধীরে ধীরে কামড়েতে পরিণত হয়। রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যায় পূর্ণতা। বেসামাল মানুষটার স্পর্শ অজানা আনন্দ দেয় তুরকে। অজানা সুখের হারিয়ে যায় সে। দুই হাত দিয়ে নিষ্প্রভ পিঠ খামচে ধরে তুর। ক্ষণে ক্ষণে রুমিয়ে উঠে সে। তার ঠোঁট দুটো নিষ্প্রভ দখলে। তুরের চোখে কানিজ থেকে কয়েক ফোঁটা অশ্রু নির্গত হয়, যা ছিল সুখের অশ্রু। তবুও প্রথমবার কাছাকাছি আসায় তুরের অবস্থা বেশ নাজুক। একসময় তুর নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। নবদিনের সূচনা। চারদিক অজানা সুর ধূর ধ্বনি। আকাশে এখনো কিছু তারা ঝিকিমিকি করছে। আর কিছু সময় পরেই হয়তো পুরো আকাশ জুড়ে সূর্যের একচেটিয়া দাপটে চারদিক আলোকিত হয়ে যাবে। অজানা ধ্বনি। নিষ্প্রভের ঘুম ভেঙে যায়। শরীরের ওপর ভারী কিছু উপস্থিতি টের পায়। চোখ মেলে তাকায়। নিষ্প্রভ ঠোঁট জুড়ে হাসি রেখা ফুটে ওঠে। আজকের ভোরটা তার জন্য স্পেশাল, কারণ তার বুকে মাথা রেখে অঘোরে ঘুমাচ্ছে তার অর্ধাঙ্গিনী। নিষ্প্রভ তার খসে খসে ঠোঁট বাড়িয়ে অর্ধাঙ্গিনীর ললাটে স্পর্শ করে। সেই স্পর্শে তুর একটু নড়েচড়ে ওঠে, তারপর আবারও চুপ হয়ে যায়। তবে তার দুই হাত দ্বারা আবদ্ধ নিষ্প্রভ। নিষ্প্রভ তুরের মাথায় হাত দেয়। সময় নষ্ট না করে কণ্ঠ একটু নিচু করে বলে, বউ। তুর কোনো সাড়া শব্দ নেই। এবার কণ্ঠটা একটু বাড়িয়ে ডাক দিল। তুর নড়েচড়ে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলে, মাত্র ঘুমালাম, এভাবে ডাকছেন কেন? ঘুমাতে দেন। তুর মিথ্যে কিছু বলেনি। তারা মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু এখন ঘুমানো চলবে না, কারণ নামাজের সময় নামাজ পড়তে হবে। নিষ্প্রভ তুরের মাথা দুই হাত দিয়ে একটু উঁচু করে আবছা আলোয় অর্ধাঙ্গিনী ঘুমে আচ্ছন্ন চোখ বন্ধ করে তাকিয়ে ফিসফিস করে বলে, এখন উঠতে হবে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে আবার ঘুমিয়ে বাধা দিব না। এই ভোরবেলায় শান্তির ঘুম ব্যাঘাত ঘটায় তুর বিরক্ত হয়ে বিড়বিড় করে কিছু বলে, যা। নিষ্প্রভের কান অবধি পৌঁছাতে পারে না। তবুও দ্রুতগতিতে নিষ্প্রভ উপর থেকে উঠে নেয়। কিন্তু অদ্ভুত এক যন্ত্রণা থামকে যায়। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, উফ। নিষ্প্রভ নিষ্প্রভ ঘাবড়ে যায়। শোয়া থেকে উঠে বসে তুরের দুই কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকে উত্তেজিত সুরে বলে, কি সমস্যা? ঠিক আছে তুমি? তুর নিজেকে ধাতস্থ করে সমস্ত পাল্টে কটমট চোখে নিষ্প্রভ দিকে তাকিয়ে বলে, এই সকালবেলা উঠাই বড় সমস্যা। এমনি ঘুমাতে পারিনি, তার মধ্যে ডাকাডাকি শুরু করছেন। ভালো লাগছে না। নিষ্প্রভ দুষ্টু চোখে তাকিয়ে বলে, ঘুমাতে পারোনি কেন? তুর লজ্জা পড়ে যায়। ঠোঁট বিড়বিড় করে বলে, নির্লজ্জ লোক, ঘুমাতে পারেনি কেন? ঘুমাতে দিয়েছেন আপনি?
বিড়বিড় করে বলা তুরের এমন কথা শুনে নিষ্প্রভ ঠোঁট কামড়ে হাসে। তুর বিরক্ত হয়ে উঠে ফ্লোরে পা রাখতেই অপরিচিত ব্যথা জাগ্রত হয়। তুর আবারও কুঁকিয়ে উঠে। নিষ্প্রভ তুরকে কোলে তুলে ওয়াশরুমে দিকে নিয়ে যায়। তুর বাধা দেওয়ার চেষ্টা করলেও নিষ্প্রভ তার চোখ দুটো ছোট করে নিয়ে ধীর কণ্ঠে বলে, হুশ, কোনো ব্যথা না। ইলিয়াস মির্জা লিভিং রুমে বসে আছে। ওনার সকালের নাস্তা সেতারা বানিয়ে দিয়েছে। তিনি অচেতন মনে কিছু ভাবতে ভাবতে চোখের সামনে দেওয়ালে শোভা পাওয়া ঘড়িটার দিকে তাকালে ঘড়িটা কাঁটা তাকে বুঝিয়ে দেয় এখন বেলা 10টা বাজে। ছেলে ও ছেলের বউকে আজ প্রতিদিনের মতো নিচে দেখতে পেল না। তাকে বেশ ভাবিয়ে তুলছে ছেলে মেয়ে দুটো শরীর ঠিক আছে কিনা, যদিও তাই নিজেই শরীর ঠিক নেই। কয়েকদিন তার ওপর দিয়ে যেসব যাচ্ছে এতে করে তার শরীর মন কোনোটাই নিতে পারছে না। ফজর নামাজ আদায় করে নিষ্প্রভ ও তুর আবার ঘুমিয়ে পড়ে। নিষ্প্রভ ফোনে কল আসলে সে তড়িঘড়ি করে বারান্দায় চলে যায়। তুর আর চোখে নিষ্প্রভকে লক্ষ্য করে উঠে পড়ে। ইস, ঘুম দিয়ে শরীরটা তার বেশ ঝরঝরে লাগছে। কথা বলা হয়ে গেলে নিষ্প্রভ ফোন রেখে শিথিল ও আগলে ইচ্ছুক চোখে তাকিয়ে থাকা স্ত্রীর পানে দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, তোমার শরীর এখন কেমন, কোনো সমস্যা হচ্ছে কি? না, তুর নরম কণ্ঠে জবাব দেয়। নিষ্প্রভ তুরকে বলে, তাহলে ধীরে সুস্থে রেডি হয়ে নাও, আমরা এক জায়গায় যাব। তুর অবাক চোখে তাকিয়ে নিষ্প্রভ উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে, এভাবে হঠাৎ করে কোথায় যাব আমরা, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? সে না হয় গেলেই বুঝতে পারবে, বলে নিষ্প্রভ তুরকে কোনো কথা বলে সুযোগ না দিয়ে রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। তুর বিস্ময়কর দৃষ্টিতে নিষ্প্রভ যাওয়ার পানে তাকিয়ে থাকে। রয়্যাল ব্লু কাতান শাড়ি পরিহিত তুর বাইকের পিছনে নিষ্প্রভের কাঁধে হাত দিয়ে বসে রয়েছে। তার শরীরে নিষ্প্রভের মায়ের স্বর্ণের গহনা শোভা পাচ্ছে। আজ সকালে নিষ্প্রভ এগুলো বের করে নিজ দায়িত্বে তুরকে পরিয়ে দিয়েছে। নিষ্প্রভ লুকিং গ্লাসে এমন পরমা সুন্দরীকে দেখে ক্ষণে ক্ষণে তার মাথা ঝিমঝিম করছে, হৃদয়ের বাগ জুড়ে রঙিন প্রজাপতিরা উঠছে। নিষ্প্রভ নিজেকে স্বাভাবিক করে গাল ফুলিয়ে উৎসাহের সহিত তাকিয়ে থাকা স্ত্রীকে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কি ম্যাডাম, রাস্তায় কি চেনা চেনা লাগছে? নিজের জন্মসূত্রপাত যে জায়গা থেকে শুরু, তুর সেটাই চিনবে না তা কি করে হয়? নিষ্প্রভ বাইক থামালে তুর নেমে পড়ে। তুরের সুগভীর কণ্ঠটা বেজায় ক্ষিপ্ত হয়ে যথাসম্ভব কাট কাট ভঙ্গিতে বলে, আপনি আমার সাথে এটা ঠিক করলেন না। আমি আপনার কাছে এতটা বেশি হয়ে গেছি যে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে না জানিয়ে এই বাড়িতে নিয়ে আসলেন। নিষ্প্রভ তুরের কাঁধে তার বাম হাত বাড়িয়ে আলতো করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমার বউ আমার কাছে বেশি হবে কেন? তুমি আমায় ভুল বুঝছো জান। আমি কারণ ছাড়া নিশ্চয় তোমায় এখানে নিয়ে আসিনি। তুর রাগে গজগজ করে থাকে। নিষ্প্রভ এক হাত ফল, মিষ্টি, খাবারের ব্যাগ নেয়, অন্য হাতে তুরের হাত মিষ্টিবদ্ধ করে ধরে এগিয়ে যায়। জীবনের প্রথমবার শ্বশুরবাড়ি নামক গৃহে তুরদের বাড়িতে সবাই কাজে ব্যস্ত। রান্নাঘর থেকে খাবার গন্ধ সারা বাড়ি ছড়িয়ে পড়েছে। মেয়ে জামাই সহ আসছে বলে কথা। রুল সাহেব নিজের হাতে বাজার করেছেন, একটু কার্পণ্য করেননি। রান্নার দিকটা তানিয়া বেগম ও তুরফা দেখছে। দুব্বা মেয়েটা সারাদিন খায় আর বাদরের মতো ছোটাছুটি করে, কোনো সময় এক জায়গায় থাকে না। এই নিয়ে নজরুল সাহেব মুখ না খুললেও তানিয়া বেগম বেশ চটে যায়, যার ফলে ছেলের সাথে এক সময় ঝগড়া হয়। তুরফা এই বাড়িতে আসছে তা নিষ্প্রভ ও নজরুল সাহেব ছাড়া আর কেউ জানে না। দরজার দিকে তুর ও নিষ্প্রভকে ভিতরে আসতে দেখে নজরুল সাহেব বাদে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তুরফা মনে ভরে যায় তুরকে এই অবস্থায় দেখে। তানিয়া বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে ছোট মেয়ের পানে, চোখের কোণে জল চিকচিক করছে। এই মেয়েটার সাথে কত না অন্যায় করতে চেয়েছিল সে। সেই দিন যদি আফসানের সাথে বিয়েটা হতো তাহলে মেয়ের জীবন পুরোটাই ধ্বংস হয়ে যেত। তানিয়া বেগম মাথা নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি দিয়ে আছে। দুব্বার পাশে থেকে তুষার হাত ধরে কানের কাছে যেয়ে বলে, স্বামী, এটা কি আপনার ছোট বোন? তুষার চোখ মুখ কঠিন করে হাসতে ধমক দিয়ে বলে, এই তোমায় কতবার বলছি সবার সামনে এভাবে আমাকে স্বামী স্বামী বলবেন না। দুব্বা ভাবুক কণ্ঠে বলে, আপনি ভুল করছেন স্বামী, আমি সবার সামনে বলিনি, সবার পেছনে
আপনাকে বলছি স্বামী, দেখেন সবাই সামনে দাঁড়িয়ে আছে, আমার সবার পিছনে। তুষার কটমট চোখ তাকিয়ে থাকে দুব্বার দিকে। দুব্বার ঢোক গিলতে উৎসাহ নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে নজরুল সাহেব তুরের দিকে এগিয়ে যাচ্ছে। তুরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, কেমন আছিস মা? তুই অভিমান সুরে, তোমাদের না জানালেও চলবে। আমি কি তোমাদের নিজের মেয়ে বলো? নিজের মেয়ে হলে আমার সাথে তোমরা এমন করতে পারতে না। একজন তো নাটক করে আমার পুরো জীবনটাই নাট্যশালা করে দিয়েছিল। আর তুমি সব জেনেও এতদিন আমার একবারও খোঁজ নিয়েছো বাবা? নজরুল ইসলাম মেয়ের অভিমান বুঝতে পেরে তুরের মাথায় হাত দিয়ে বলে, মা আমার কথা শোন। তুর কিছু বলতে না দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে তার রুমে চলে যায়। এতদিন পর রুমে এসে ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ে। নজরুল সাহেব বিচলিত হয়ে মেয়ের পেছনে আসতে নিলে নিষ্প্রভ বাধা দিয়ে বলে, বাবা আপনি থাকেন, আমি দেখছি। নিষ্প্রভ রুমে এসে দেখে তুরের এই অবস্থা। সে এগিয়ে যেয়ে তুরের কাঁধে হাত দিলে তুর এক ঝাটকায় ফেলে দিয়ে বলে, চলে যান আপনি। আপনারা সবাই একে কি পেয়েছেন আমার সাথে? আমার ইচ্ছে কি কোনো দাম আছে আপনাদের কাছে? একজন ধরে বেঁধে নাটক করে বিয়ে দেয়, আর বাবা তিনি এতদিন আমার খোঁজ নিয়েছে একবারও? আর আপনি আজ আমায় না জানিয়ে এ জায়গায় নিয়ে এসেছেন, বলেন তুমি আসতে না। তুর রেগে বলে, কেন আপনার কাছে কি বেশি হয়ে গেছি এখন যে এখানে নিয়ে আসলে একবারের জন্য নাকি? নিষ্প্রভ এবার তুরকে ধমক দিয়ে বলে, তুর তুমি কি কিছু না শুনে যা মুখে আসে তাই বলছো? বাবার সাথে অমন ব্যবহার করলে এসব আমি তোমার দ্বারা আশা করিনি। তুর তাচ্ছিল্য হেসে বলে, এখন আশা করেন? আর কি জেনে যেন বলছিলেন বাবার সাথে? আপনি আপনার বাবার সাথে কি ব্যবহার করেন তা কিন্তু আমি দেখছি। নিষ্প্র নিজেকে সামলিয়ে বলেন, দেখো তুর, আমার বাবা আর তোমার বাবার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমার বাবা ছোট থেকে আমার সাথে অন্যায় করেছে। আর তোমার বাবা কি করেছে বলো? তুর চেঁচিয়ে বলে, উনি একদিনও আমার খোঁজ নেননি। নিষ্প্রভ আস্তে করে সম্মতির সুরে বলে, কেউ বলে উনি খোঁজ নেয়নি? আজ থেকে 1 সপ্তাহ আগে আমার অফিস টাইম গার্ড এসে বলেন আমার সাথে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে যাই, আমার সাথে আবার এই অফিসে কে দেখা করবে? আগ্রহ নিয়ে নিচে যেয়ে দেখি মধ্যবয়সী একজন ভদ্রলোক, যাকে আমি চিনি না বা আগে কখনো দেখিনি। ভদ্রলোক আমায় বলেন আমি নিষ্প্রভ কি না? আমি হ্যাঁ সূচক উত্তর দিয়ে তিনি বলেন, আমি তোমার বাবার বয়সী। কিছু মনে না করলে তোমার সাথে পাশের রেস্টুরেন্টে এক মগ কফি খেতে চাই। নিষ্প্রভ অবাক হয়ে যায়, পুরো ঘটনা ভালো করে বুঝতে রাজিও হয়ে যায়। রেস্টুরেন্টে যেয়ে কফি অর্ডার দিয়ে দুজন বসে পড়ে। দুই লোকটি গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বলে, আমি নজরুল ইসলাম, তুরের বাবা। নিষ্প্রভ বিচলিত হয়ে দাঁড়িয়ে পড়ে, এভাবেই তুরের বাবা তার সামনে কেন? নজরুল ইসলাম কফিতে চুমুক দিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাবে, বসে পড়ো ইয়াং ম্যান। নিষ্প্রভ কোনো কথা না বলে বসে পড়ে। চুপচাপ অবস্থায় কফির চুমুক দেয় নজরুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে, তুরকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। মানে আমি চাই আমার মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক। একটু কথা শুনে তুর নিষ্প্রভ কাঁধ ঝাঁকিয়ে বলে, ও আচ্ছা, এজন্য আপনি আমার এখানে একবারে রেখে যেতে এসেছেন? আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম। নিষ্প্রভ তুরকে নিজের সাথে জড়িয়ে নিয়ে হাস্যকরভাবে বলে, এজন্য কি লোকে বলে মেয়ে মানুষ বুদ্ধি হাঁটুর নিচে? আগে পুরো কথা তো শুনবে। তুর রেগে বলে, তা আপনার তো বুদ্ধি হাঁটুর উপরে। হাঁটুর উপরে বুদ্ধি নিয়ে এখন দয়া করে সব খুলে বলুন। নিষ্প্রভ হেসে একে একে বলে শুরু করে। এরপর নিষ্প্রভ যা বলে তা শুনে তুর স্তব্ধ হয়ে যায়।